অনেক দিন পর আজ আবারও আপনাদের কাছে চলে এসেছি একদম নতুন একটি ভ্রমণ পর্ব নিয়ে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে মেঘালয় একটি অন্যতম ঘোরার জায়গা। মেঘালয়কে পূর্ব ভারতের সুইজারল্যান্ড বলা হয়। সঙ্গে থাকছে আসাম এর শক্তিপীঠ কামাখ্যা মন্দির। এছাড়া ঘুরে দেখব উমানন্দ মন্দির, যেটা ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থান করছে। জনপ্রতি ৪,৫০০ টাকার মধ্যে ৫ রাত ৬ দিনে সমস্ত কিছু ঘুরে দেখাব এবং সমস্ত বিষয়ে আলোচনা করব। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ। এখন আমরা আছি হাওড়া রেল স্টেশন। বিকেল ৪:০৫ আমাদের ট্রেন সারাইঘাট এক্সপ্রেস ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১০টার সময় গুয়াহাটি স্টেশন পৌঁছায়। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত স্লিপার কোচের ভাড়া ৫২০ টাকার মতো। নির্ধারিত সময়ের কিছুটা পরে আমাদের ট্রেন সারাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল। আমরা যাত্রা শুরু করেছিলাম গত বছর দুর্গাপুজোর পরে নভেম্বর মাসের ৮ তারিখে। ভিডিওটি দিতে একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু সমস্ত তথ্য একদম সঠিক থাকবে। ভিডিওটি কয়েকটি পর্বে থাকবে, তাই সব পর্ব দেখার চেষ্টা করবেন। সব তথ্য ভিডিওতে দেওয়া থাকবে, যেমন কামাখ্যা মন্দির ঘোরা, বিনামূল্যে দুপুরে প্রসাদ গ্রহণ, গুয়াহাটি থেকে শিলং বাস ট্যাক্সি এবং হোটেল কোথায় নেবেন, শিলং কিভাবে কম টাকায় ঘুরবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্য এবং ভাড়া নিয়ে আলোচনা করব। রাতের অন্ধকার কেটে ভোর হল। আজকে আমাদের যাত্রার প্রথম দিনের শুরু। ট্রেন ছুটে চলেছে গুয়াহাটির দিকে। পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে আমরা এখন চলে এসেছি আসাম রাজ্যে। সকাল ৬:২০ আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ বনগাইগাঁও স্টেশনে। নিউ বনগাইগাঁও স্টেশন থেকে ট্রেন আবার চলতে শুরু করেছে। আমাদের আজকের প্রোগ্রাম অনুযায়ী আমরা গুয়াহাটি স্টেশন পৌঁছে সোজা চলে যাব পল্টন বাজার। সেখানে আমাদের হোটেল আগে থেকে বুকিং করা আছে। হোটেলে স্নান সেরে সোজা বেরিয়ে যাব কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। সুন্দর এই জলাশয়টির নাম দীপর বিল। কামাখ্যা স্টেশন ঢোকার ঠিক আগে দেখতে পাবেন। যারা কামাখ্যা মন্দির যাবেন তারা কামাখ্যা স্টেশন নেমে যেতে পারেন। কামাখ্যা স্টেশনের পরে এই ট্রেনের শেষ স্টেশন গুয়াহাটি। আমরা সেখানে নামব নির্ধারিত সময়ের কিছুটা পরে, প্রায় ৩০ মিনিট পরে, সকাল ১০:৩০ নাগাদ। আমাদের ট্রেন সারাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছে। গুয়াহাটি স্টেশনের পেছনের দিকে পল্টন বাজার। এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন। এখানেই রয়েছে আসাম রাজ্যের বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড এবং সুমো স্ট্যান্ড। এখান থেকেই সকালবেলা আমরা বাস ধরে শিলং যাব। তাই আমরা পল্টন বাজারে এই হোটেল বুকিং করেছি। হোটেলটি খুব ভালো নয় এবং খারাপ নয়, এক রাত থাকার জন্য উত্তম। হোটেলে স্নান করে আমরা এখন চলেছি নেপালি মন্দিরের দিকে। পল্টন বাজারের পাশেই নেপালি মন্দির। সামনে যেটা দেখছেন এটাই সেই নেপালি মন্দির। মন্দিরের সামনে অসংখ্য বাস পেয়ে যাবেন। একটু জিজ্ঞেস করে নিন কামাখ্যা মন্দির গেট যাবে কিনা। ভাড়া জন প্রতি ১০ টাকা। আমরা বাসে উঠে পড়লাম। আপনার চাইলে অটো ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে সরাসরি মন্দির পর্যন্ত পৌঁছে যাবেন। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মন্দির গেটের সামনে। এই যে বাসটি চলে যাচ্ছে এই দিকে কামাখ্যা রেল স্টেশন, সামনে কামাখ্যা মন্দির গেট। আমরা এসেছি এই দিক থেকে। এই দিকে গুয়াহাটি স্টেশন, পল্টন বাজার। রাস্তা অতিক্রম করে এগিয়ে চলেছি কামাখ্যা মন্দির গেটের দিকে। এইটাই কামাখ্যা মন্দির গেট। সামনে যে গাড়িটি চলে যাচ্ছে এই গাড়িগুলো করে আপনাকে মন্দির পর্যন্ত যেতে হবে। ভাড়া জনপ্রতি ২৫ টাকা। এখানে বলে রাখি, কামাখ্যা মন্দিরটি নীলাচল নামক পাহাড়ের উপরে অবস্থান করে। নিচে গেট থেকে মন্দির পর্যন্ত এই আঁকাবাঁকা পথের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। আমরা নীলাচল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি সতীর ৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। যখন দেবী সতীর দেহত্যাগ হয়েছিল তখন তার যোনি এই স্থানে পতিত হয়েছিল বলে মনে করা হয়। তাই দেবী সতী এইখানে কামাখ্যা রূপে পূজিত হন।
কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি কামাখ্যা মন্দিরের বাস স্ট্যান্ড পৌঁছে গেল। এটাই পাহাড়ের উপরের বাস স্ট্যান্ড। সামনের ডান দিকে রাস্তা দিয়ে গাড়িগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা পেছনের দিকে এই রাস্তা ধরে এসেছি। বাম দিকের রাস্তা ধরে আমরা চলেছি মন্দিরের দিকে। এই রাস্তা ধরে এগোতে থাকলে সামনে দেখবেন একটি রাস্তা ডান দিকে চলে গেছে। এই রাস্তায় যাবেন না, আপনার বাম হাতের রাস্তা ধরে হাঁটতে থাকুন। দেখবেন অসংখ্য মানুষ চলেছে সোজা মন্দিরের দিকে। রাস্তার পাশে অসংখ্য প্রসাদ এবং লাল কাপড় কেনার দোকান দেখতে পাবেন। চাইলে এখান থেকে কিনতে পারেন অথবা মন্দিরের একদম সামনে থেকেও কিনতে পারেন। ডান হাতের এই জায়গায় মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়। এই জায়গায় থেকে প্রসাদের কুপন সংগ্রহ করতে হয়। এটা প্রবেশ পথ। সামনে সিঁড়িতে প্রণাম করে চলতে শুরু করলাম। পুজোর ফুল এনাদের থেকে নিয়ে নিন। 10 টাকা দিলে ফুল, বেলপাতা, তুলসী সব দিয়ে দেয়। ভিড় ঠেলে আমরা এগিয়ে চলেছি। আপনার পছন্দমতো প্রসাদের ডালা কিনে নিন। সঙ্গে সিঁদুর, ধূপকাঠি এবং মোমবাতি নিয়ে নিন। দোকানদার একটা প্লাস্টিকের ঝুড়িতে সব সাজিয়ে দেয়। পুজোর শেষে এই প্লাস্টিকের ঝুড়ি আবার ফেরত দিতে হবে। আপনার জুতো পারলে হোটেলে কিংবা গাড়িতে রেখে আসুন অথবা প্রসাদ নেওয়ার দোকানে রেখে দিন। সঙ্গে ব্যাগ থাকলে সেটাও রেখে দিন, কিন্তু টাকা এবং মোবাইল সব নিজের কাছে রাখুন। মন্দিরে প্রবেশের একটু আগে ডান দিকের এই রাস্তাটি হল জেনারেল লাইনের জন্য, যারা মন্দিরের গর্ভগৃহে পুজো দেবেন। আর 501 টাকার ভিআইপি লাইন ভিতরে, একটু পরে সেটাও দেখাব। শতাব্দী প্রাচীন, পৃথিবী বিখ্যাত, এটাই সেই কামাখ্যা মন্দির। আজকে আপনাদের পুরো মন্দির চত্বর ঘুরে দেখাব। নতুন দর্শক বন্ধুদের কাছে আবারও অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে আসে। এবার পুজো দেবার ব্যাপারে কিছু বলার আছে। আপনি যদি শুধু পুজো দিয়ে মন্দির চত্বর ঘুরে চলে যেতে চান, তাহলে সরাসরি প্রসাদ ডালা ফুল নিয়ে একজন পাণ্ডা ধরে পুজো দিয়ে দিন। আর যদি মনে করেন মন্দিরে গর্ভে যেখানে মাতৃজনী আছে সেখানে গিয়ে পুজো দেবেন, তার জন্য দুটো রাস্তা আছে। একটা মন্দিরের প্রবেশ দ্বারের সামনে ডান দিকে বিনামূল্যে জেনারেল লাইন, সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে। আর 501 টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটে মাত্র 1 ঘন্টায় গর্ভগৃহে গিয়ে পুজো দিতে পারেন। যেটা এখন দেখছেন এটা হলো বলিঘর। এখানে মায়ের উদ্দেশ্যে মহিষ, ছাগল বলি দেওয়া হয়। কামাখ্যা একটি শক্তিপীঠ, রীতি অনুযায়ী এখনও সকাল বেলা বলি দিয়ে তবেই মায়ের মন্দিরের দরজা খোলা হয়। পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞের পর, সতীর দেহত্যাগের পর শিব যখন সতীকে নিয়ে প্রলয় নৃত্য করছিলেন, তখন বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। সেই দেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পতিত হয় এবং যেখানে যেখানে পতিত হয়েছিল, সেই স্থানগুলোই শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়। কামাখ্যা মন্দির বর্তমানে যেখানে সেখানে সতীর যোনি পতিত হয়েছিল, তাই এটি 51 শক্তিপীঠের মধ্যে একটি এবং আদি শক্তিপীঠ হিসেবেও পরিচিত। কামাখ্যা মন্দিরের একটি ভূগর্ভস্থ প্রাকৃতিক গুহা রয়েছে, সেখানে দেবী কামাখ্যার গর্ভগৃহ। 1565 সালে কোচ রাজা নর নারায়ণ মন্দিরটি নির্মাণ করেন এবং 1572 সালে কালাপাহাড় সেটি ধ্বংস করেন। পরবর্তীকালে কোচ হাজোর রাজা চিলারাই বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। প্রতি বছর আষাঢ় মাসের 7ম দিনে দেবী কামাখ্যার ঋতুস্রাব উৎসব হিসেবে অম্বুবাচী উৎসব পালন করা হয়, যা উর্বরতা এবং সৃজনশীলতার প্রতীক হিসেবে বিবেচিত। এই উৎসবে দেবী কামাখ্যাকে ঋতুমতী হিসেবে শ্রদ্ধা জানানো হয় এবং এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে পৃথিবীর উর্বরতা বৃদ্ধি পায়। এই সময় 4 দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে। অম্বুবাচী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কামাখ্যা জুড়ে। মূল মন্দিরের গায়ে অসংখ্য দেবীর মূর্তি দেখতে পাবেন। এই অংশের ভিতরে অনেকটা নিচে রয়েছে দেবীর যোনির অংশ। জায়গাটি সংকীর্ণ এবং অন্ধকার, সাবধানে নামতে হয়। এখানে পবিত্র জল পাওয়া যায়, তবে পিতল কিংবা কাঁসার পাত্র ছাড়া জল দেওয়া হয় না। কামাখ্যা মন্দিরটি তন্ত্র সাধনার পীঠ স্থান। সময় নিয়ে আস্তে আস্তে ঘুরে দেখুন মন্দির চত্বর।
এটি হল সেই বিখ্যাত জায়গা। কামাখ্যা মন্দিরের যত ভিডিও আপনারা দেখেছেন সব ভিডিওতে এই জায়গাটি রয়েছে। সঠিক ধরেছেন, এখানেই সবাই ধূপকাঠি এবং মোমবাতি কিংবা প্রদীপ মায়ের উদ্দেশ্যে জ্বালায়। মন্দিরের ভিতরে কোনো ধূপ বা প্রদীপ জ্বালানো যায় না, নির্দিষ্ট এই জায়গাতেই জ্বালাতে হয়। আমরাও মায়ের উদ্দেশ্যে ধূপ প্রদীপ জ্বালালাম। এরই সামনে একটা মন্দির রয়েছে, সেখানে অনেকেই প্রণাম করেছে, আমরাও করলাম, কিন্তু কোনো দেবতা ঠিক বুঝতে পারলাম না। একটু সামনে এগিয়ে দেখলাম একটা লাইন। জিজ্ঞেস করতে বলল 501 টাকার পুজো দেওয়া টিকিট কাউন্টারের লাইন। বলি ঘরের ঠিক পাশেই। যারা খুব অল্প সময়ের মধ্যে একেবারে গর্ভে গিয়ে পুজো দেবেন তাদের জন্য খুব ভালো। এবার আমরা চলেছি মন্দির লাগোয়া কুণ্ড বা জলাশয় দেখতে। এই কুণ্ডকে বলা হয় সৌভাগ্য কুণ্ড। এখানকার জল খুব পবিত্র। সকল ভক্ত এখানে এসে এখানকার জল মাথায় দিয়ে থাকে। এই কুণ্ড দর্শনে সৌভাগ্য ফিরে আসে। যাদের মানত আছে তারা এই কুণ্ডে স্নান করে মন্দিরে পুজো দিতে যায়। অবশ্যই এই কুণ্ড ঘুরে দেখুন, কিছুটা সময় বসে কাটান, ভালো লাগবে। যারা বিনামূল্যের জেনারেল লাইন দিয়ে মায়ের গর্ভগৃহে গিয়ে পুজো দিতে চান, আমার মতে তারা খুব ভোরে, পারলে ভোর 6টা মধ্যে লাইন দিয়ে দিন। তাহলে মোটামুটি 11টা থেকে 12টা মধ্যে পুজো দিয়ে বেরিয়ে আসবেন। জেনারেল লাইনের কুপন কামাখ্যা দেবালয় হেলথ কেয়ার সেন্টারের সামনে থেকে দেওয়া হয়। যে কোন লোককে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। মন্দিরের পুজো শেষ করে প্রায় দুপুর হয়ে গেল। আমরা এখন চলেছি মায়ের প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। প্রথমে আপনাকে কুপন নিয়ে নিতে হবে। তার জন্য এই ঘরে একটু অপেক্ষা করতে হবে। দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত কুপন দেওয়া হয়, সম্পূর্ণ বিনামূল্যে। কুপন নিয়ে এবার আমরা প্রসাদ নিতে চলেছি। ঠিক উল্টো দিকের ঘরে প্রসাদ দেওয়া হয়। মায়ের প্রসাদ খুব সুস্বাদু। দুপুরে মায়ের প্রসাদ অবশ্যই খাবেন, জীবনে এই সুযোগ হারাবেন না। মূলত খিচুড়ি, ছোলা আলু তরকারি, পায়েস এবং পাঁপড় থাকে। আমরা একদম বসে পেট পুরে খেয়েছি। আপনি যতবার খুশি প্রসাদ নিতে পারেন, শুধু থালা নিয়ে গেলেই হবে। প্রসাদ খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি মন্দিরের সামনে বাস স্ট্যান্ড। এখন আমরা চলেছি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত উমানন্দ মন্দির দর্শন করতে। মন্দিরের সামনে বাস স্ট্যান্ড থেকে কিংবা পাহাড়ের নিচে কামাখ্যা গেট থেকেও আপনারা উমানন্দ যাবার বাস, অটো, প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। আমরা যেহেতু উপর থেকে সরাসরি বাস পেয়ে গেছি তাই উঠে পড়লাম। ভাড়া পড়েছিল জনপ্রতি 30 টাকা। কামাখ্যা মায়ের দর্শন সেরে আমরা নীলাচল পাহাড়কে ছেড়ে এবার উমানন্দ মন্দির দর্শনে চলেছি। বাস আমাদের নামিয়ে দিল উমানন্দ ঘাটে। এটাকে উজান বাজার ঘাটও বলে থাকে। দূরে নদীর মাঝখানে যে দ্বীপ দেখতে পাচ্ছেন ওটা হলো পিকক আইল্যান্ড। আমরা ওখানেই যাব। উমানন্দ মহাদেব এই দ্বীপের উঁচুতে অবস্থান করে। উমানন্দ মন্দির দর্শনের একমাত্র যাতায়াত ব্যবস্থা হল ফেরি সার্ভিস বা লঞ্চ সার্ভিসও বলতে পারেন। এটা আসাম সরকারের জল মন্ত্রকের অধীনে। সামনে টিকিট কাউন্টার। যাওয়া এবং আসা উভয় দিকের টিকিট একসঙ্গে কেটে নিতে হবে। বর্তমানে জন প্রতি ভাড়া 40 টাকা। আপনি চাইলে অনলাইন থেকে টিকিট কেটে নিতে পারেন। টিকিট কেটে আমরা চলে এলাম ফেরির উপরে। ফেরিটি অনেক বড় ছিল। ফেরিগুলো নির্দিষ্ট সময় অন্তর ছাড়ে। সময় আপনাদের বলে দিচ্ছি, আসার সময় আপনি যে কোন ফেরি দিয়ে আসতে পারেন। শুধু লাস্ট ফেরি ছাড়ার সময় মাথায় রাখবেন, লাস্ট ফেরি মিস করলেও ভয়ের কিছু নেই। প্রাইভেট অনেক বোট আছে, ভাড়া একটু বেশি, সেইগুলো দিয়েও চলে আসতে পারবেন। গুয়াহাটি থেকে ফেরি ছাড়ার সময় সকাল 9টা থেকে প্রতি 1 ঘন্টা 15 মিনিট অন্তর বিকেল 3টে 15 মিনিট পর্যন্ত ফেরি পাবেন। উল্টো দিকে উমানন্দ মন্দির ঘাট থেকে ফেরি ছাড়ার সময় সকাল 9:30 থেকে
প্রতি 1 ঘন্টা 15 মিনিট অন্তর বিকেল 4:30 পর্যন্ত ফেরি পাবেন। আপনাদের সময় অনুসারে যাতায়াত করুন। ব্রহ্মপুত্র নদীর ময়ূর দ্বীপে অবস্থিত উমানন্দ মন্দিরটি হল ভগবান শিবের বিশ্বের সবচেয়ে ছোট জনবহুল নদী দ্বীপ হল এটি। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পুরাণ অনুসারে ভগবান শিব তার পত্নী পার্বতীর আনন্দের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন এবং এখানে ভয়ানন্দ রূপে বাস করতেন। মহাশিবরাত্রির দিনে মন্দিরে ভক্তদের বিশাল ভিড় দেখা যায়। 1694 খ্রিস্টাব্দে অহোম রাজা গদাধর সিংহ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মান্যতা অনুযায়ী কামাখ্যা মায়ের দর্শন করলে আপনাকে একই দিনে উমানন্দ মন্দির দর্শন করতে হবে, তবেই পূর্ণ আশীর্বাদ লাভ হয়। ময়ূর দ্বীপ ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত, তাই উমানন্দ এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য একটি শান্ত এবং মনোরম অভিজ্ঞতা প্রদান করে। শান্ত ব্রহ্মপুত্র নদীর বুক চিরে আমাদের ফেরি চলেছে উমানন্দ ঘাটের দিকে। নদীর মাঝখানে বড় বড় পাথর ঘেরা ছোট ছোট দ্বীপ দেখতে পেলাম। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। যেদিকে তাকাই শুধু নীল জল আর ব্রহ্মপুত্র নদীর শীতল স্নিগ্ধ হাওয়া। শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে। ময়ূর দ্বীপের উপরে দেখতে পেলাম রোপওয়ে চলাচল করছে। পরে বুঝলাম এটাই সেই রোপওয়ে সার্ভিস, যেটা উত্তর গুয়াহাটিকে দক্ষিণ গুয়াহাটির সাথে যুক্ত করেছে। খুব সম্প্রতিকালে এটা চালু হয়েছে। আমরা উমানন্দ মন্দির দর্শন সেরে গুয়াহাটি রোপওয়ে যাব এবং বিস্তারিত আলোচনা করব। ব্রহ্মপুত্র নদীর প্রবাহ আমাদের নিয়ে এলো ময়ূর দ্বীপ এর একদম কাছে। ফেরিতে সময় লেগেছে 30 মিনিটের মতো। ফেরি থেকে দ্বীপের সৌন্দর্য মনমুগ্ধকর। দ্বীপের ঠিক উপর দিয়ে চলেছে রোপওয়ে। কিংবদন্তি অনুসারে শিব এই দ্বীপে ধ্যান করছিলেন। এমন সময় কামদেব এসে তার ধ্যান ভঙ্গ করেন এবং শিব তাকে ভস্ম করে দেন। এই কারণে দ্বীপটির নাম ভস্মাচল বা ভস্মকূট রাখা হয়েছে। নামার সময় টিকিট দেখাতে হবে, তাই টিকিট ফেলে দেবেন না। ফেরি থেকে নেমে একটু দেখে হাঁটবেন। দ্বীপে ওঠার জায়গাটা সংকীর্ণ এবং প্রায় 50-60 এর বেশি সিঁড়ি ভেঙে আপনাকে মন্দির পর্যন্ত যেতে হবে, তাই বয়স্ক মানুষ থাকলে একটু আস্তে এবং সাবধানে উঠবেন। ওঠার সিঁড়িগুলো ভীষণ খাড়া, তাই একটু সাবধানে এবং ধীরে ওঠাই ভালো। মন্দিরের দিকে যাওয়ার রাস্তার দুই পাশে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিকে গাছ, নিচে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। আপনারা চাইলে উমানন্দ মন্দিরে পুজো দিতে পারেন। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে এলে অনেক দোকান দেখতে পাবেন। এদের থেকে পুজোর ডালা কিনে মন্দিরে পুজো দিন। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেই চলেছি। মন্দিরটি দ্বীপের একদম উঁচু জায়গায় অবস্থিত, তাই সেখানে যেতে একটু কষ্ট করতে হবে। এই জায়গায় আপনাকে জুতো খুলে রাখতে হবে। এরপর থেকে খালি পায়ে উঠতে হবে। সামনে সেই উমানন্দ মন্দির। এখনও প্রায় 30টির মতো সিঁড়ি আছে। এখানে বলে রাখি, মন্দিরের ভিতরে কোনো রকম ফটো এবং ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। মোবাইল ক্যামেরা নিয়ে যেতে পারেন, কিন্তু ছবি তুলতে পারবেন না। যেমন কামাখ্যা মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা যায় না। প্রবেশ পথের বাম দিকে হর গৌরী মন্দির রয়েছে। এটাই শতাব্দী প্রাচীন উমানন্দ মন্দির, ভগবান শিবের প্রাচীন মন্দির। মন্দির সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ করে সামনে ডান দিকে দেখবেন হনুমান মহারাজের একটা মন্দির, আর মূল মন্দির ঠিক সামনে। গাছে একটি বোর্ডে লেখা আছে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা মন্দিরের ভিতরে কোনো ছবি দেখাতে পারলাম না। তবে বলে রাখি, মূল গর্ভগৃহ অনেকটা নিচে, সেখানে ভগবান শিবের একটি শিবলিঙ্গ রয়েছে। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা প্রণাম করে বেরিয়ে এলাম। এই দিকে বিকেল 4টে বেজে যাচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রোপওয়ে চড়া। নিচে নামার সময় বেশি লাগল না, উঠতে কষ্ট হয়েছিল। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি ফেরি ঘাটে ফিরে এলাম। সাথে সাথে একটা ফেরিও পেয়ে গেলাম। পরনত বিকেলকে সাক্ষী রেখে আমরা উমানন্দ মন্দির ফেলে গুয়াহাটি রোপওয়ে দিকে রওনা দিলাম। উমানন্দ মন্দিরের ঘাট থেকে আমরা চলে এলাম গুয়াহাটি উজান বাজার ফেরিঘাটে। ফেরিঘাট থেকে এবার আমরা ফুটপাত ধরে হাঁটতে শুরু করি। ফেরিঘাট থেকে গুয়াহাটি রোপওয়ে
হাঁটা পথে 10 মিনিট সময় লাগে। এইদিকে আমাদের দেরি হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি হাঁটতে থাকি। এটাই হলো গুয়াহাটি রোপওয়ে টার্মিনাল। প্রবেশ পথ একটু সামনে বাম দিকে। প্রবেশ করেই দেখলাম একটি রোপওয়ে বক্স দাঁড়িয়ে আছে। মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। নিয়মাবলী দিয়ে দিলাম, ভিডিও দাঁড় করিয়ে ভালো করে পড়ে নিন। রোপওয়ে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলাচল করে। আমরা পৌঁছেছিলাম বিকেল 5টার সময়। তাড়াতাড়ি অফিস ঘরের দিকে ছুটে গেলাম, সেখান গিয়ে দেখি কাউন্টার বন্ধ। এইবার আমাদের রোপওয়ে চড়া হল না। অন্য একবার গুয়াহাটি এলে নিশ্চয় উঠব। ভাড়ার তালিকা দিয়ে দিলাম, ভিডিও দাঁড় করিয়ে দেখে নিন। গুয়াহাটি রোপওয়ে থেকে একটা রাস্তা সোজা গুয়াহাটি রেল স্টেশনে যায়। আমরা সেই রাস্তা ধরে মাত্র 15 মিনিটের মধ্যে হেঁটে গুয়াহাটি স্টেশন পৌঁছে গেলাম। এই অংশ হল গুয়াহাটি রেল স্টেশনের সামনের দিক। আমরা স্টেশনের ওভারব্রিজ দিয়ে ওপারে পল্টন বাজার যাব। এটাই পল্টন বাজার। রাতের পল্টন বাজার আলো ঝলমলে। যেদিকে তাকাই শুধু হোটেল। এখানে রাস্তার দুই দিকে সব মানের হোটেল পাবেন। আমরা এই হোটেলে রুম নিয়েছি। রুম মোটামুটি ছিল। এক রাত থাকার জন্য ভালো। আমাদের হোটেলের নিচে অনেকগুলো খাবার হোটেল ছিল। আমরা এই হোটেলে 60 টাকায় আনলিমিটেড নিরামিষ খাবার খেলাম। রাতের খাবার খেয়ে আমরা হোটেলে ফিরে এসেছি। সারাদিনের ঘোরাঘুরি করে সবাই ক্লান্ত। আবার সকালে উঠতে হবে। শিলং যাবার বাস ধরতে হবে। পরবর্তী ভিডিওতে দেখাবো মাত্র 200 টাকা দিয়ে কিভাবে গুয়াহাটি থেকে শিলং যাবেন, বাস কিভাবে বুক করবেন এবং বাস কোথায় পাবেন। এখন দেখব আজকের সারাদিনে কত খরচ হল। আজকের মতো ভিডিও এইখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।